হাউস অব দ্য ড্রাগনের ঘটনাবলীর পর ওয়েস্টারসি ইতিহাসে টার্গেরিয়ান বংশের মধ্যে ঘটা সবচেয়ে বড় সিভিল ওয়ারের নাম হল দ্য ব্ল্যাকফায়ার রেবেলিয়ন। সদ্য সমাপ্ত এই নাইট অব দ্য সেভেন কিংডমে আমরা যে অল্প কিছু সময়ের জন্য মহান প্রিন্স বেলোর টার্গেরিয়ান এবং তার সবচেয়ে ছোট ভাই মিকার টার্গেরিয়ানকে দেখেছি। এই দুই ভাইয়ের লিজেন্ডারি হিস্টোরি সৃষ্টি হয়েছিল প্রথম ব্ল্যাকফায়ার রেবেলিয়নের বিখ্যাত ব্যাটেল অফ রেড ক্রাশের দ্য হ্যামার অ্যান্ড দ্য আনভিল পর্বে। যারা আমার এই কথাটা বোঝেননি তাদের জন্য অলরেডি এপিসোড 3-তে আমাদের ছোট্ট এক গানে গানে প্রথম ব্ল্যাকফায়ার রেবেলিয়নের পুরো গল্পটা অলরেডি আমাদের শুনিয়েছেন। Prince Baelor was the firstborn, Prince Maker sprang out last. Damon was the bastard, so they kicked his bastard grasses. আজকের ভিডিওতে এগের গানে গানে বলা পুরো ঘটনাটাই আপনাদের এক্সপ্লেন করব। জর্জ মার্টিনের লেখা ইতিহাসে যে ঘটনাটি ফার্স্ট ব্ল্যাকফায়ার রেবেলিয়ন নামে অভিহিত করা হয়েছে। এছাড়া মাত্রই আমরা একটা লিক নিউজ থেকে জানতে পেরেছি এই নাইট অফ দ্য সেভেন কিংডমের দ্বিতীয় সিজনে আমাদের সবার প্রিয় সুপারম্যান হেনরি ক্যাভিল কাস্ট হয়েছেন ডেমন ব্ল্যাকফায়ার চরিত্রে, যে কিনা ফার্স্ট ব্ল্যাকফায়ার রেবেলিয়নের কেন্দ্রীয় চরিত্র। সুতরাং ভিডিও দেখতে দেখতে একটা লাইক ঠুকে দিতে ভুলবেন না প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। টার্গেরিয়ান ডাইনেস্টিতে বিভিন্ন কিং, কুইন, প্রিন্স বা প্রিন্সেসের ঘরে এবং বড় ঘরের লর্ডদের বাস্টার্ড চিলড্রেন থাকাটা খুবই কমন বিষয়। নর্মালি কিংস ল্যান্ডিং এর সর্বদক্ষিণের ফ্লি বটম নামক স্থানে এই সমস্ত বাস্টার্ড চাইল্ডরা অবহেলায় অনাদরে বেড়ে উঠত, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাগুলোর মা হয় পতিতা হতো, নয়তো ছোট ঘরের কোনো লেডি অথবা রাজপ্রাসাদে কাজ করা কোনো মেইডেন হতো। কিন্তু এই নাইট অফ দ্য সেভেন কিংডম চলার সময় যে টার্গেরিয়ান কিং আয়রন থ্রোনসে আছেন অর্থাৎ ড্যারন 2, ওনার যে পিতা ছিল যার নাম কিং অ্যাগন 4, এই রাজা খুবই কুখ্যাত টাইপের চরিত্রহীন ছিল। আমি আমার এর আগের একাধিক ভিডিওতে বলেছি ওয়েস্টারসের এমন কোনো নগরী খুঁজে পাওয়া যাবে না যেখানে অ্যাগন 4-এর কোনো না কোনো বাস্টার্ড চাইল্ড ছিল না। তবে এই নির্লজ্জ বেহায়া কিং শুধুমাত্র ছোট ঘরের লেডি কিংবা প্রাসাদের কাজ করা মেইডেন নয়, নিজের পরিবারের মধ্যেও অন্য টার্গেরিয়ান প্রিন্সেসের সাথেও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। মানে চিরাচরিত টার্গেরিয়ান রীতি অনুসারে অ্যাগন 4-এরও একজন বিধিবদ্ধ সিস্টার ওয়াইফ নেরিস টার্গেরিয়ান ছিল, যার ঘরই বর্তমান কিং বেলোর এবং মিকারের পিতা কিং ড্যারন 2 জন্ম নিয়েছেন। কিন্তু এই সিস্টার ওয়াইফদের বাইরে ফ্যামিলির অন্যান্য অবিবাহিত কিংবা বিবাহিত টার্গেরিয়ান লেডিদের সাথেও অবৈধ যৌনাচারে জড়িয়ে সন্তান জন্ম দিয়েছিল এই কুখ্যাত অ্যাগন 4। এমনই এক টার্গেরিয়ান প্রিন্সেস ছিলেন ডিনা টার্গেরিয়ান, যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে এক পুত্র সন্তানের জন্ম দেয় অ্যাগন 4। সে সময় প্রিন্সেস ডিয়ানা রিভারল্যান্ডে অবস্থান করছিলেন, এই জন্য পিতৃ পরিচয়হীন ছেলেটির নাম রাখা হয় ডেমন রিভার্স। শুধু রিভারল্যান্ডে অবস্থান করা টার্গেরিয়ান কাজিনকেই নয়, হাউস অব দ্য ড্রাগন সিজন 2-তে রিভারল্যান্ডের দুই জনম দুশ্মন রাজ্য ব্র্যাকন এবং ব্ল্যাকউডের কথা মনে আছে আপনাদের? এই দুই প্রতিদ্বন্দ্বী হাউসেও দুই বাস্টার্ড চাইল্ডের জন্ম দিয়েছিল অ্যাগন 4। ব্র্যাকেন হাউস থেকে অ্যাগর বিটার স্টিল রিভার্স এবং ব্ল্যাকউড হাউস থেকে ব্রিন্ডন ব্লাডরেভেন রিভার্স নামে দুই পুত্র জন্ম দেয় এই লুচু কিং। ব্রিন্ডন ব্লাডরেভেন রিভার্স নামটা কি পরিচিত মনে হচ্ছে আপনাদের কাছে? জি, ঠিক ধরেছেন প্রিয় দর্শক, গেম অফ থ্রোনসে ব্র্যান স্টার্ক যার কাছে গিয়ে থার্ড আইড রেভেন হয়েছিল এবং হাউস অব দ্য ড্রাগনে উইয়ারউড গাছের শিকড়ে ডেমনজাকে বসে থাকতে দেখেছিল। এক গালে লালচে দাগ নিয়ে জন্ম নেওয়া ব্রিন্ডন ব্লাড রেভেন রিভার্স ছিল অ্যাগন 4-এর লুচ্চামিতে পয়দা নেওয়া ব্ল্যাকউড হাউসের বাস্টার্ড। অন্যদিকে অ্যাগন 4 তার নিজের বৈধ বড় সন্তান বর্তমানে যে কিং সে ড্যারন 2 বড় হয়ে বিয়ে করার পর তার প্রথম সন্তান আমাদের মহান প্রিন্স বেলোর টার্গেরিয়ানেরও জন্ম হবার অনেক পরে অ্যাগনের নিজের যে বৈধ সিস্টার ওয়াইফ ছিল অর্থাৎ কুইন নেরিস টার্গেরিয়ানের ঘরে একদম শেষ যৌবনে জন্ম দেয় আরেকজন প্রিন্সেস ডেনেরিস টার্গেরিয়ান। না প্রিয় দর্শক, এই ডেনেরিস আমাদের মাদার অফ ড্রাগন নন, এই ডেনেরিস হলেন অ্যাগন 4-এর বৈধ দ্বিতীয় সন্তান এবং একমাত্র মেয়ে। অ্যাগন 4 এতটাই নির্লজ্জ ছিল যে বৃদ্ধ বয়সে সে তার 9 জন মিস্ট্রেসকে বিভিন্ন সময়ে রেড কিপের কোর্ট হাউসেও স্থান দিয়েছিল। যদি আপনাদের মেন চরিত্রগুলোর নাম মুখস্থ রাখতে কষ্ট হয় সমস্যা নেই, গল্পে মনোযোগ ধরে রাখুন, ইজিলি বুঝতে পারবেন। অ্যাগন 4 জনমভর লুচ্চামি করে এলেও মৃত্যুর আগে তার ভিতরে বৈধ অবৈধ সকল বাচ্চাদের জন্য অপরিসীম মমতার জন্ম নেয়। অ্যাগন 4 অলরেডি নিজের বৈধ বড় সন্তান কিং ড্যারন 2-কে তারপরে আয়রন থ্রোনের উত্তরাধিকার ঘোষণা করেছেন, যে অনুযায়ী ড্যারন 2-কে আমরা এই নাইট অফ দ্য সেভেন কিংডমের সময় আয়রন
আয়রন থ্রোনে দেখেছি। অন্যদিকে নিজের টার্গেরিয়ান কাজিনের গর্ভে জন্ম নেওয়া বাস্টার্ড চাইল্ড ডেমন রিভার্সকে অত্যাধিক ভালোবাসতেন অ্যাগন 4। হয়তো নিজের কুচরিত্রের জন্য মনে মনে এই ভেবে কষ্ট পেতেন যে ডেমন রিভারের শরীরে টার্গেরিয়ান বাবা মায়ের ব্লাড থাকার পরেও সে বাস্টার্ড পরিচয়ে বড় হচ্ছে। এই গিল্ট অ্যাগন 4কে এমনভাবেই এফেক্ট করে যে স্বয়ং কংকিউরার যে ব্ল্যাক ফায়ার ভ্যালেরিয়ান সোর্ড নিয়ে ওয়েস্টারস জয় করেছিলেন, সে ব্ল্যাক ফায়ার সোর্ড উপহার দিয়ে দেন ডেমন রিভারকে। বলে রাখা ভালো, এই ব্ল্যাক ফায়ার সোর্ড কিন্তু আগের প্রতিটা টার্গেরিয়ান কিং বহন করতো আয়রন থ্রোনে বসার সময়। এরপর মৃত্যুর একদম আগ মুহূর্তে অ্যাগন 4 নিজের প্রতিটি চেনা বাস্টার্ড চাইল্ডকে লেজিটিমাইজ করে লর্ডশিপ প্রদান করেন। ফলে এক মুহূর্তে যারা নাম পরিচয়হীন এলাকা ভিত্তিক বাস্টার্ড চাইল্ড ছিল, পর মুহূর্তে তারা স্বয়ং টার্গেরিয়ান রাজরক্তের অধিকারী হয়ে সম্মানিত লর্ডের মতন হয়ে যান। অ্যাগন 4 এর মৃত্যুর পর ঘোষণা অনুযায়ী ড্যারন 2 কিং হন। ড্যারন 2কে ইতিহাসে দ্য গুড নামে অভিহিত করা হয়, কারণ লুচ্চা পিতার একদম উল্টো প্রকৃতির হলেন ড্যারন। যুদ্ধ করতে জানেন, কিন্তু যুদ্ধের পরিবর্তে আলাপ আলোচনা আর সন্ধির মাধ্যমে সমস্যা সমাধান করতে পছন্দ করেন তিনি। বই পড়ুয়া, নম্র, ভদ্র, বিচক্ষণ ছিলেন। এই জন্য মৃত চরিত্রহীন পিতা যখন বাস্টার্ড ভাই ডেমন রিভারকে ঐতিহ্যবাহী ব্ল্যাক ফায়ার সোর্ড প্রদান করে, সেটা তার মনে তেমন কোনো সমস্যা তৈরি করেনি। উল্টো পিতার প্রতিটি বাস্টার্ড চাইল্ডকে উপযুক্ত জায়গা সম্পত্তি দান করেন, বড় ঘরে বিবাহের ব্যবস্থা করেন, এমনকি নিজের স্মল কাউন্সিলে বাস্টার্ড ভাইদের আহ্বান করেন। ভবিষ্যতের থার্ড আইড রেভেন ব্রিন্ডন ব্লাড রেভেন রিভার্স ড্যারন 2 এর কাউন্সিলে সদস্যপদ লাভ করেন। অন্যদিকে পরিচয় না পেলেও ডেমন তো টার্গেরিয়ান বাবা মায়ের রক্তেই তৈরি। এর উপর ব্ল্যাক ফায়ার সোর্ড হাতে নিয়ে তিনি যখন চলতেন, তাকে দেখতে একদম অরিজিনাল অ্যাগন দ্য কনকিউরারের মতো মনে হতো। রাজ্যের অনেক দুর্নীতিগ্রস্ত লর্ড যারা লুচ্চা রাজার আমলে অনেক সুবিধা পেত, তারা ডেমন রিভারকে নানাভাবে উস্কানি দিতে শুরু করে। এছাড়া অ্যাগন 4 এর অন্যান্য যেসব বাস্টার্ড ছেলে ছিল, তারাও ডেমনকে নিজের আসল বড় ভাই এবং নেতা মানতে শুরু করে। এদের মধ্যে সবচেয়ে উৎসাহী এবং নিষ্ঠুর প্রতিহিংসুক ছিল অ্যাগর বিটার স্টিল রিভার্স। আপনারা তো জানেন অলরেডি, ব্র্যাকন এবং ব্ল্যাকউড হাউস একে অন্যের প্রতিদ্বন্দ্বী। যেহেতু ব্ল্যাকউড হাউসের ব্রিন্ডন ড্যারন 2 এর স্মল কাউন্সিল স্থান পেয়েছে, সুতরাং ব্র্যাকন হাউসের অ্যাগর ডেমন রিভারের পিছনে অবস্থান নিয়ে তাকে প্রতিনিয়ত বিদ্রোহ করতে উস্কানি দেয়। কিন্তু ডেমন রিভার প্রথম দিকে আয়রন থ্রোনের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করতে চাননি। দীর্ঘ 11 বছর পার হয়ে যায় ড্যারন 2 ক্ষমতায় বসার পর। আপনাদের কি মনে আছে অ্যাগন 4 এর শেষ বয়সে জন্ম নেওয়া বৈধ কন্যা ডেনেরিস টার্গেরিয়ানের কথা? টিপিক্যাল টার্গেরিয়ান রক্তের টানে বোন ডেনেরিসের প্রতি প্রেমাসক্ত হয়ে পড়েছিল ডেমন রিভার। কিন্তু কিং ড্যারন 2 তার বোনকে নিয়ে অন্য চিন্তা করেছিল। আপনাদের বলেছি না, কিং হিসাবে যুদ্ধের চেয়ে শান্তি আলোচনায় বেশি আগ্রহ ছিল ড্যারনের। আপনারা যারা আমার অ্যাগন কনকোয়েস্টের ভিডিওটা দেখেছেন অথবা ওয়েস্টারসের ইতিহাস সম্পর্কে জানেন, তারা অবশ্যই জানেন ওয়েস্টারসের সর্বদক্ষিণের রাজ্য ডর্নের সাথে টার্গেরিয়ানদের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা যুদ্ধ সম্পর্কে। মরুর বুকে বাসকারী এই স্বাধীন চেতা নারীদের রাজ্যটিকে ড্রাগন দিয়ে জয় করা না গেলেও টার্গেরিয়ান ফ্যামিলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে 7 কিংডমে অন্তর্ভুক্ত করা হয়। ড্যারন 2 নিজেও মেরিয়া নাইমোরেস মার্টেলকে বিয়ে করেছেন, যে জন্য তাদের বড় ছেলে বেলরের মাথার চুল কালো ছিল। অন্যদিকে ছোট বোন ডেনেরিসের সাথেও তিনি বিয়ে ঠিক করেন ডর্নের আপকামিং ক্রাউন প্রিন্স ম্যারন মার্টেলের। এর ফলে দুইটা ঘটনা ঘটে। প্রথমত, দীর্ঘ যুগ ধরে চলা ওয়েস্টারসের সাথে ডর্নের লড়াই বন্ধ হয়ে যায়। নর্মালি টার্গেরিয়ান হাউস তো ডিরেক্ট আর ডর্নের সঙ্গে লড়াই করতো না। ডর্ন এবং ওয়েস্টারসের সীমান্ত ঘেঁষা বড় বড় লর্ড হাউসগুলো, যারা টার্গেরিয়ানদের আদেশে এত যুগ ধরে ডর্নের সাথে লড়াই করে এসেছে, হুট করে তারা দেখলো তাদের এত জন্মের শত্রুরা হঠাৎ করে টার্গেরিয়ানদের বন্ধু হয়ে গেছে। কিং ড্যারনের স্মল কাউন্সিল স্থান পাচ্ছে। স্বয়ং রাজ্যের কুইন ডর্নিশ মেয়ে বলে ডর্নের অনেক সামাজিক প্রথা ওয়েস্টারসে শুরু হয়েছে। ফলে এত বছর ধরে ওয়েস্টারসের সীমান্তে লড়াই চালিয়ে আসা হাউসগুলোর মনে হতে থাকে কিং ড্যারন একজন দুর্বল এবং অযোগ্য রাজা। ড্যারনের স্থানে শক্তিশালী ব্ল্যাক ফায়ার সোর্ড নিয়ে ডেমন যদি কিং হতো, এভাবে ডর্নিশরা ওয়েস্টারসে প্রবেশের সুযোগ পেত না। অন্যদিকে নিজের ভালোবাসা বৈধ বোন ডেনেরিস টার্গেরিয়ানকে যখন ডর্নের প্রিন্সের সাথে বিয়ে দেওয়া হলো, বিদ্রোহের পথে শেষ বাধাটুকু ভুলে যায় ডেমন। এতদিন ধরে তার অন্যান্য বাস্টার্ড ভাইয়েরা আর কিছু লর্ড হাউস তো উস্কানি দিচ্ছিলই। যে ব্ল্যাক ফায়ার সোর্ড সে পেয়েছিল পিতার কাছ থেকে, সেই সোর্ডের নামে নিজের নাম থেকে রিভার শব্দটা ফেলে দিয়ে নিজেকে ডেমন ব্ল্যাক ফায়ার ঘোষণা করে সে। টিপিক্যাল টার্গেরিয়ান হাউস সিজিল হলো কালো জমিনে লাল ড্রাগন। ডেমন এর উল্টো সিজিল বানায়, লাল জমিনে কালো ড্রাগন। তার সাথে আরো যুক্ত হয় হাউস ব্রাকেন, হাউস কোস্টেন, হাউস অসগ্রে, হাউস পিক, হাউস রিন, হাউস শনি, হাউস স্ট্রিকল্যান্ড, হাউস সান্ডারল্যান্ড এবং হাউস ইয়র্নউড। এছাড়া বাস্টার্ড আরেক ভাই অ্যাগর বিটার স্টিল তো আগে থেকেই ছিল। শুরু হয় ডেমন ব্ল্যাক ফায়ারের নেতৃত্বে ফার্স্ট ব্ল্যাক ফায়ার রেবেলিয়ন। অন্যদিকে মেইন টার্গেরিয়ান হাউসের প্রতি তখন অনুগত ছিল হাউস এরিন, হাউস ক্যাসওয়েল, হাউস হেফোর্ড, হাউস লেনিস্টার, হাউস লেফোর্ড, হাউস পেনরোস, হাউস টেম্পেলটন, হাউস ওয়েবার, হাউস ওয়েনউড এবং নতুন
নতুন সম্পর্ক তৈরি করা ডর্নের মার্টেল হাউস সহ রিভারল্যান্ডের প্রায় সমস্ত হাউস। প্রথম দিকের ছোটখাটো যুদ্ধগুলোতে ডেমন টানা বিজয় পায়। একদিকে তার হাতে ব্ল্যাকফায়ার সোর্ড, শত শত লর্ড হাউস আর তাদের সোলজার, অন্যদিকে তার বাস্টার্ড ভাই এগরের ঘোড়ার বহর। আয়রন থ্রোনের প্রতি অনুগত হাউসগুলোকে একের পর এক পরাজিত করতে থাকে তারা। কিন্তু টার্গেরিয়ান হাউসের আছে এতদিন ধরে চলে আসা টাকার ক্ষমতা, ব্রিন্ডন রিভারের অসামান্য স্পাইং দক্ষতা। কিং ড্যারেন টু ডিরেক্ট লড়াইয়ে না নামলেও ততদিনে তার 4 ছেলে, স্পেশালি বড় ছেলে বেলোর টার্গেরিয়ান এবং সবচেয়ে ছোট ছেলে মিকার টার্গেরিয়ান দক্ষ যোদ্ধা হয়ে উঠেছে। বেলোরের বয়স তখন 34 বছর। টার্গেরিয়ান সোলজারদের কমান্ডার দায়িত্ব পালন করছেন তিনি। বেলোরের সদাচরণ এবং শক্তির সুখ্যাতি ততদিনে রেবেলিয়নদের মধ্যেও ছড়িয়ে গেছে। ডেমনের পক্ষে থাকা অনেক রেবেল হাউস কিং ড্যারন, ডর্নিশ হাউস কিংবা বাস্টার্ড ব্রাদার ব্রিন্ডন রিভারকে ঘৃণা করলেও বেলোরকে শ্রদ্ধা করত। বেলোর নিজের শান্ত শিষ্ট ইমেজের বৈপরীত্যে যুদ্ধের ময়দানে কঠোরতার জন্য নিজের একদম উল্টো চরিত্রের ছোট ভাই মিকারকে বেছে নেয়। মিকার যদিও আচরণে বেলোরের একদম বিপরীত, কিন্তু যুদ্ধের সুকঠিন ময়দানে নিষ্ঠুর প্ল্যান এক্সিকিউশনের জন্য মিকারের মতো কঠিন সোলজার খুব প্রয়োজন ছিল। তারা ডেমনের আর্মিকে রিচ পার হয়ে ওয়েস্টারসের মাঝামাঝি রেড গ্রাস রিভারের কাছাকাছি আসার সুযোগ দেয়। দ্য উইপিং রিচ নামে একটা ছোট্ট উপত্যকার কোলে বেলোর টার্গেরিয়ান একটা ফাঁদ পাতে। প্ল্যানটা খুব সিম্পল ছিল। যেভাবে লোহার হাতুড়ি অর্থাৎ হ্যামার কিছুর উপর মারার জন্য নিচে অন্য একটা লোহার পাটাতন লাগে অর্থাৎ আনভিল লাগে, তেমনি আনভিলের কাজ করবে মিকার এবং তার সৈন্যদল যুদ্ধের মাঝ বরাবর। ডেমনের পুরো বাস্টার্ড বাহিনী যত সৈন্যবল নিয়ে অ্যাটাক করুক না কেন, মিকারের যত সৈন্য মারা যাক না কেন, যুদ্ধক্ষেত্রের মাঝে বরাবর এই লৌহ পাটাতন যেন না ভাঙে। যখন ডেমন ব্ল্যাকফায়ারের সব সৈন্য একত্রে মিকারের আনভিল ভাঙার জন্য ময়দানে নামবে, উপত্যকার ওই পাশ থেকে লুকিয়ে থাকা 5000 সৈন্যসহ বেলোর টার্গেরিয়ান হাতুড়ির মতো এক পাশ থেকে অ্যাটাক করবে। অন্যদিকে ব্যাকআপের জন্য ব্রিন্ডন ব্লাড রেভেন তার আর্চার বাহিনী নিয়ে উপত্যকার এই পাশে অপেক্ষা করবে। প্ল্যান সিম্পল হলেও টাইমিং খুব গুরুত্বপূর্ণ ছিল। মিকারের শক্তির উপর অনেক কিছু নির্ভর করছিল। সেদিন সকালে ডেমন ব্ল্যাকফায়ার যেন সত্যিকারের কিং এর মতো সামনে থেকে নেতৃত্ব দিয়ে মিকারের সৈন্যদলের দিকে এগোচ্ছিল। দুই বাহিনীর সংঘর্ষ বেঁধে গেল। তলোয়ারের ঝনঝনানি, ঘোড়ার চিৎকার, ফিনকি দিয়ে বের হওয়া রক্ত, সৈন্যদের হুঙ্কার, সব মিলিয়ে যেন নরক নেমে এসেছিল সেই সবুজ ঘাসের উপর। সবার আগে সে সময়কার হ্যান্ড অব দ্য কিং লর্ড হেফোর্ড মারা যান। মিকারের উপর একা সৈন্যদলের নিয়ন্ত্রণ ভার চলে আসে। মিকার যেন এক অবিচল ইস্পাত, ঠিক হাতুড়ির নিচে চাপা পড়া আনভিলের মতো। সে ধৈর্য ধরে অপেক্ষা করছিল কখন ডেমনের সম্পূর্ণ সৈন্যদল কমে আসবে এবং ডেমনকে ব্যাকআপ দেবার জন্য তার অন্য বাস্টার্ড ভাই এগোর পুরো ঘোড়ার ক্যাভেলারি নিয়ে মাঠে নামবে। সবুজ ঘাস রক্তে লাল হয়ে যায়, যেখান থেকে যুদ্ধের নাম রেড গ্রাস ফিল্ড নামে পরিচিত হয়। এই সময় ডেমনের মুখোমুখি হয় স্যার গুয়েন করবেরি নামে একজন সাহসী এবং শক্তিশালী কিংসগার্ড। স্যার গুয়েনের হাতেও ওল্ড ভ্যালেনের স্টিলের সোর্ড ছিল। প্রচন্ড শক্তিশালী ডেমনের বিরুদ্ধে কিংসগার্ড স্যার গুয়েন যেন একাই লড়তে শুরু করেন। আশেপাশের সব সৈন্যরা মন্ত্রমুগ্ধ হয়ে তাদের ফাইট দেখতে থাকে। প্রায় 1 ঘন্টা ধরে দুই যোদ্ধা লড়াই করে। এই যেন বিউটি আর টেররের এক মহামিলন ছিল। স্যার গুয়েন প্রচন্ড ক্ষিপ্রতার সাথে লড়ে গেলেও শেষ পর্যন্ত হেলমেট ভেঙে মাটিতে পড়ে যান। বিদ্রোহী ডেমন ব্ল্যাকফায়ার যেন এই মুহূর্তে মহান হতে চাইলেন। যদি ওই মুহূর্তে ডেমন টানা লড়াই চালিয়ে যেত, হয়তো মিকারের প্রতিরোধ বর্ম ভেঙে ফেলতে পারতেন। কিন্তু স্যার গুয়েনের সম্মানে ডেমন তার সৈন্যদের থামতে নির্দেশ দেন, টার্গেরিয়ান সোলজারদের সুযোগ করে দেন আহত স্যার গুয়েনকে মাটি থেকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যেতে। আর এটাই ছিল ডেমনের ভুল। একটু দূরে রিচের এই পাশে টার্গেরিয়ানদের পক্ষের বাস্টার্ড ব্রাদার ব্রিন্ডন রিভার সুযোগ খুঁজছিল। সে জানত যতক্ষণ পর্যন্ত ব্রাকন হাউসের বাস্টার্ড ব্রাদার এগর লুকানো সমস্ত সৈন্য নিয়ে বের না হবে, রিচের ওই পাশে লুকানো বেলোর যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে পারবে না। তাই ডেমনের থেমে যাওয়ার সুযোগে সে তার লুকানো তীরন্দাজ বাহিনীকে আদেশ দেয়। মুহূর্তের মধ্যে শত সহস্র তীরে আকাশ কালো হয়ে যায়। ঠিক কার কার তীর ডেমনের বুকে পিঠে এসে লাগে তা বলা যায় না, তবে ডেমন শুধু একা নয়। ওই এক মুহূর্তের তীরের প্রকোপে ডেমনেরও 2 যমজ পুত্র ওই স্থানে মৃত্যুবরণ করে। ব্ল্যাক ড্রাগন আর বেঁচে নেই। দূর থেকে এই দৃশ্য দেখে এগর আর বসে থাকে না। সে তার 7000 ঘোড়ার বহর নিয়ে একত্রে চার্জ করে মিকারের দিকে আর ব্রিন্ডন ব্ল্যাড রেভানের দিকে। রিচের ওই পাশে বেলোর এই প্রতীক্ষা দিয়েছিলেন। তার সাথে আছে 5000 ডর্নিশ স্পিয়ার বাহিনী আর স্ট্রমেন্ডের নাইটেরা, একদম ফ্রেশ বিশ্রামী তৃপ্ত শরীর নিয়ে, যারা এক পাশ থেকে হাতুড়ির মতো সমস্ত রেবেলিয়নদের উপর ঝাঁপিয়ে পড়ে। অলরেডি ডেমনকে হারিয়ে রেবেল টিম দিশেহারা। অন্যদিকে এতক্ষণ তারা শুধু মিকারের বর্মদলকে একমাত্র দুশ্মন ভেবে নিয়েছিল। এখন দূর থেকে ব্রিন্ডনের তীর আর এক পাশ থেকে বেলোরের নতুন আক্রমণে তারা পুরো পর্যদস্ত হয়ে যায়। এগোর প্রচন্ড আক্রোশে শুধু ব্রিন্ডনের দিকে তেড়ে যায়। তার একটা চোখে আঘাত করে, কিন্তু ততক্ষণে ফার্স্ট ব্ল্যাকফায়ার রেবেলিয়নের সৈন্যবাহিনী খতম। এগোর কোনো মতে পালিয়ে ফ্রি সিটিতে চলে যায়। ওখানে বসে গোল্ডেন বাহিনী তৈরি করে আর জনমভর প্রতিশোধের কল্পনা করতে থাকে। এদিকে যুদ্ধ
যুদ্ধক্ষেত্রে মিকার এবং বেলোরের এই হ্যামার অ্যান্ড দ্য আনভিল স্ট্র্যাটেজির কথা লিজেন্ডারি রূপ ধারণ করে মানুষের মুখে মুখে গানে গানে।